তো সবাইকে স্বাগতম জানাই আজকের একটা অতি গুরুত্বপূর্ণ ক্লাসে। তো আজকে আমরা সোশ্যাল সায়েন্স প্যাডাগজি নিয়ে আলোচনা করব। ক্লাসটা ম্যারাথন ক্লাস হবে, একটু দীর্ঘ ক্লাস হবে, আপনারা সাথে থাকবেন। এখানে আমরা সোশ্যাল সায়েন্সের প্যাডাগজির বেশ কিছু টপিক আমরা পিক্টোরিয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করব। তারপর আমরা লিখিতভাবেও আরও কিছু ডেসক্রিপশন আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং তারপর 50টা এমসিকিউ আছে, সবগুলা চেষ্টা করব একই ক্লাসে আপনাদেরকে দেওয়ার। তাই ক্লাসটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সোশ্যাল সায়েন্সের অনেক ছোট ছোট বিষয়গুলা প্যাডাগজির ক্ষেত্রে আমরা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, আমরা দেরি না করে সরাসরি চলে যাই সোশ্যাল সায়েন্স প্যাডাগজিতে ব্যাপারে। প্রথমেই সোশ্যাল সায়েন্স প্যাডাগজিতে কি কি সাবজেক্ট ইনক্লুড থাকে, আমাদের আপার প্রাইমারি সোশ্যাল সায়েন্সে আমাদের কি কি সাবজেক্ট থাকে আমাদের জানতে হবে। আমরা জেনারেলি 4টা সাবজেক্ট পাই। 1 নম্বর পয়েন্ট দেখি আমরা একটু জানার চেষ্টা করি, প্রত্যেকটা এক এক করে দেখব। আমরা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আপার প্রাইমারিতে কয়টা সাবজেক্ট কম্বাইন থাকে। 1 নম্বর দেখুন, হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স এবং ইকোনমিক্স। এই 4টা সাবজেক্ট কিন্তু আমাদের থাকে। তো পরীক্ষায় এখানে সিভিক্স না দিয়ে পলিটিক্যাল সায়েন্স দিতে পারে, আপনারা এটাও মাথায় রাখবেন। পরীক্ষায় অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি দেখেছিলাম যে এখানে সিভিক্স দেওয়া হয় নাই, কিন্তু সিভিক্সের পরিবর্তে এখানে পলিটিক্যাল সায়েন্স দেওয়া হচ্ছে। সুতরাং এটাও এই ক্ষেত্রে কী হবে, কারেক্ট আনসার। তো প্রথম প্রশ্ন, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আমরা আজকে প্রশ্ন নিয়ে উঠাবো ভাই। প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা কি করব, প্রশ্ন নেব প্রত্যেকটা পয়েন্ট থেকে। তো প্রথম পয়েন্ট থেকে কি প্রশ্ন আসতে পারে যে সোশ্যাল সায়েন্সে কোন কোন বিষয়গুলো কম্বাইন থাকে। তো জেনে রাখবেন 4টা সাবজেক্ট আছে, একটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, রাইট। তারপর আমরা যে সোশ্যাল স্টাডি যে ছাত্রদের পড়াই, এই পড়ানোর এইম কী থাকে, নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। তো এই সোশ্যাল সায়েন্স পড়ানোর পিছনে লক্ষ্য কী, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, ছাত্ররা যেন তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা যাতে ডেভেলপমেন্ট হয় এই চিন্তাধারাটা আমরা রাখতে হবে, এবং রেসপন্সিবল সিটিজেনশিপ এবং একজন সুনাগরিক হতে তাকে সাহায্য করা। তারপর কি প্রিন্সিপাল যেগুলো দেখি, 1 নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি। তো মনে রাখবেন সোশ্যাল সায়েন্স ডিপেন্ডস অন সোসাইটি। সোশ্যাল সায়েন্স কিসের উপর ডিপেন্ড করে, সবসময় মনে রাখবেন যে সোসাইটির উপর বা সমাজের মানুষ নিয়ে কাজ করে। সোশ্যাল সায়েন্স প্যাডাগজিটা মূলত কিসের উপর ডিপেন্ড করছে, সোসাইটির নিয়ে কাজ করছে এবং সমাজের যে মানুষগুলো আছে এইগুলা নিয়ে কাজ করে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তারপর এখানে দেখুন রেসপন্সিবল সিটিজেন, ঠিক আছে, রেসপন্সিবল সিটিজেন আমার থাকতে হবে, এবং রেসপেক্ট ফর ডাইভার্সিটি, অর্থাৎ ডাইভার্সিটি যেটা আছে, বৈচিত্র্যময় যে আমাদের ব্যবস্থা আছে, ওই বৈচিত্র্যময় ব্যবস্থাকে কী করতে হবে, সম্মান জানাতে হবে। তারপর দেখুন এই টিচিং টুলস বা টিচিং মেথড যদি আমরা বলি, তাহলে বিভিন্ন ধরনের টুল বা মেথড আছে। যেমন আমরা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা ডিবেট এবং ডিসকাশন করতে পারি, প্রজেক্ট মেথড এবং ফিল্ড ট্রিপ মেথড। তো প্রজেক্ট মেথড কি, ফিল্ড ট্রিপ মেথড কি, এটা নিয়ে পুরো আরেকটা পিক্টোরিয়াল আছে, আমরা দেখাবো আপনাদের। ম্যাপ ওয়ার্ক বা গ্লোবের মাধ্যমে আমরা পড়াতে পারি, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে পড়াতে পারি, কিংবা স্টোরি টেলিংয়ের মাধ্যমে আমরা তাকে পড়াতে পারি। অ্যাসেসমেন্ট করানো বিভিন্ন তরিকা আছে, তো অ্যাসেসমেন্টের পার্টিকুলার চ্যাপ্টার আছে, আমরা আজকে দেখাবো, ঠিক আছে। তারপর সোশ্যাল সায়েন্স ক্লাসরুমে একজন শিক্ষকের ভূমিকা কি হতে পারে, অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাই। সোশ্যাল সায়েন্স ক্লাসরুমে একজন শিক্ষকের ভূমিকা কি হতে পারে, টিচার অ্যাক্ট অ্যাজ এ ফ্যাসিলিটেটর অ্যান্ড গাইড। শিক্ষক সবসময় একজন ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন অথবা গাইড হিসাবে কাজ করবেন, এটা আমরা মাথায় রাখবো। যখনই কোনো অপশনে দেবে টিচার অ্যাক্ট অ্যাজ এ ফ্যাসিলিটেটর, সুতরাং সেটা আমরা কারেক্ট করব, ঠিক আছে ভাই। মোটিভেটর ফর ডিসকাশন, তো আলাপ আলোচনার জন্য সবসময় মোটিভেটর হিসাবে কাজ করতে লাগবে, অর্থাৎ যাতে আমরা উৎসাহ প্রদানকারী হতে পারি, ছাত্রদের মধ্যে যাতে আমরা উৎসাহ প্রদান করতে পারি বা এনকারেজ করতে পারি আলোচনার জন্য। তারপর কানেক্টার টু রিয়েল লাইফ, আমরা শিক্ষকরা সবসময় কি করব, সোশ্যাল সায়েন্স যখন পড়াবো তখন আমরা কি করব, এই বাস্তব জীবনের সঙ্গে আমরা যাতে কানেক্ট করতে পারি, এই জিনিসটা আমরা সবসময় একটু মাথায় রাখবো। বাস্তব জীবনের সঙ্গে আমরা সবসময় মাথায় রেখে আমরা কাজ করব, ঠিক আছে, ক্লিয়ার। তারপর এই একই পয়েন্টটা আসছে। আচ্ছা,
এবার আমরা দেখব নেচার অফ সোশ্যাল সায়েন্স। আমাদের যেটা প্রথম যেটা চ্যাপ্টার ছিল টপিক, এটা নাম হলো নেচার অফ সোশ্যাল সায়েন্স। তো আগে বলেছিলাম সোশ্যাল সায়েন্স বেসিক্যালি স্টাডি অন হিউম্যান সোসাইটি। আগে যেটা বলেছিলাম সোশ্যাল সায়েন্স কী নিয়ে অধ্যয়ন করে, সেটা সমাজ নিয়ে কিংবা সমাজের মানুষ নিয়ে অধ্যয়ন করে। সমাজের মানুষের মধ্যে একে অপরের সঙ্গে রিলেশনশিপ বা ইনস্টিটিউশন, অ্যাক্টিভিটিস এবং এনভায়রনমেন্ট নিয়ে সোশ্যাল সায়েন্স কাজ করে। ঠিক আছে, এক বিষয় নিয়ে খুব বেশি সময় ডিসকাস করবো না, খুব তাড়াতাড়ি যাব, কারণ অনেকগুলো স্লাইড আছে দেখতে হবে। তারপর অনেক 50টা প্রশ্নও আমরা আজকের ক্লাসে কভার করব, সুতরাং একটু ফাস্ট যাব, দেখে নেবেন, পরীক্ষাও নিকটে চলে আসছে। তো প্রথম যেটা আমাদের নেচার, যেটা এটা আমাদের মানতে হবে, এটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড হিউম্যান সেন্টার্ড। তো সমাজবিজ্ঞানটা কি হয়, যে সোশ্যাল সায়েন্স এটা কি হয়, এটা নেচার কি বলেছে, নেচার বলেছে যে এটা কী ধরনের হয়, তা কি প্রকৃতি রয়েছে, তার প্রকৃতি রয়েছে সোশ্যাল অ্যান্ড হিউম্যান সেন্টার। তো তার মানে কি স্যার? তার মানে ফোকাসেস অন পিপল, হিউম্যান বিহেভিয়ার, সোসাইটি, কালচার অ্যান্ড ইনস্টিটিউশন। অর্থাৎ সমাজের মানুষের উপর ফোকাস করে। সবসময় সোশ্যাল সায়েন্স কী নিয়ে কাজ করে, কিসের উপর ফোকাস করে? সমাজের মানুষ নিয়ে কাজ করে, মানুষের ব্যবহার নিয়ে কাজ করে, বিহেভিয়ার, এবং সোসাইটি নিয়ে কাজ করে, এই মানুষের যেটা কালচার, সংস্কৃতি নিয়ে কাজ করবে, এবং বিভিন্ন ইনস্টিটিউশন যেখানে মানুষের পজিটিভ সাইডগুলো থাকবে ওইগুলা নিয়ে কাজ করবে। ক্লিয়ার? তারপর আমরা দেখছি পয়েন্ট নাম্বার 2, ইন্টারডিসিপ্লিনারি। ইন্টারডিসিপ্লিনারি মানে কি? কম্বাইন্স মাল্টিপল ডিসিপ্লিন টু স্টাডি সোসাইটি অ্যাজ এ হোল। অর্থাৎ এখানে ডিসিপ্লিন আমরা যদি একটা দিই তাহলে হবে না, এখানে আমাদের মাল্টিপল ডিসিপ্লিন থাকতে হবে, বিভিন্ন নিয়মানুবর্তিতা থাকতে হবে সোসাইটির ক্ষেত্রে। একটা সোসাইটির ক্ষেত্রে একটা নিয়ম কি চলবে না, বিভিন্ন সমাজের ক্ষেত্রে আলাদা আলাদা, এখানে মাল্টিপল, সবগুলা কম্বাইন হতে হবে, ইন্টারডিসিপ্লিনারি যাকে বলা হয়। তারপর হচ্ছে ডাইনামিক অ্যান্ড এভার চেঞ্জিং। এটা ডাইনামিক হবে, পরিবর্তনশীল যাকে আমরা বলতে পারি। যেমন আমরা কি করব, সোশ্যাল সায়েন্স যখন পড়বো তখন স্টাডিজ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ইমার্জিং সোশ্যাল ইস্যু। যেমন আমরা যে সোশ্যাল সায়েন্সের মধ্যে আমরা একটা পার্টিকুলার আমরা একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে হিস্ট্রি, আমরা সবাই জানি। তো হিস্ট্রি যখন আমরা পড়বো তখন আমরা কি করব, আমরা অতীতকালের জিনিসগুলা নিয়েও আমরা পড়বো। তারপর অতীতের সঙ্গে বর্তমানের কি কি পরিবর্তন এসেছে এটা আমরা দেখব। এটা তারপর সোশ্যাল ইস্যু কী কীগুলো রয়েছে এইগুলো আমরা সোশ্যাল সায়েন্সে পাই। গতিকে সোশ্যাল সায়েন্সের একটা নেচার আছে কি, ডাইনামিক অ্যান্ড এভার চেঞ্জিং। এটা মানে কি আমরা এলাবোরেট করলাম। তারপর হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট ওরিয়েন্টেড, লুকস এট হোয়াই ইভেন্টস হ্যাপেন অ্যান্ড দেয়ার এফেক্টস অন সোসাইটি। যে কী করে সেটা সোসাইটির উপর প্রভাব ফেলে এবং সোসাইটিতে তার কি কারণ হতে পারে, এইগুলা নিয়ে ডিসকাস করা হয়। তারপর সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক হতে হবে। আমরা সব সময় জানি এই সিস্টেমেটিক শব্দটা মনে রাখবেন, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসা প্রশ্ন, যে সোশ্যাল সায়েন্স সাবজেক্টটা হচ্ছে একটা সিস্টেমেটিক সাবজেক্ট, একের পর এক আসে, একের পর এক আসে, হুট করে একটার পর আরেকটা চলে আসে না। এটা একটা সিস্টেমেটিক ওয়েতে স্টেপ বাই স্টেপ আমাদের চলে আসে। যেভাবে আমাদের এই যে সেন্সরি পিয়াগেটের যে তত্ত্বগুলা একটা নির্দিষ্ট ক্রম অনুসারে আসছে, প্রথমে সেন্সরি মোটর, তারপর প্রি অপারেশনাল, তারপর কনক্রিট, তারপর ফর্মেল, অর্থাৎ একটা নির্দিষ্ট স্টেপে আসছে, সিস্টেমেটিক ওয়েতে আসছে। সেম টু সেম সোশ্যাল সায়েন্সও আমাদের কি হচ্ছে ভাই, একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আসছে। এখানে কি বলা হচ্ছে দেখুন, বেসড অন অবজারভেশন, অবজারভেশনের মাধ্যমে সেটা সিস্টেমেটিক হয় বা সায়েন্টিফিক হয়। এভিডেন্স থাকতে লাগবে, যে কোনো হুট করে কিছু একটা আমরা করে দিলাম সেটা হলো না, তার একটা উপযুক্ত এভিডেন্স বা একটা প্রমাণ লাগবে। তারপর আমরা ম্যাপের দ্বারা করাতে পারি, সার্ভের দ্বারা করাতে পারি, কিংবা ডাটা হ্যান্ডলিংয়ের মাধ্যমে আমরা জিনিসটাকে করাতে পারি। তারপর গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্ড লাইফ রিলেটেড। আমরা এটা এই যে প্র্যাকটিক্যাল অ্যান্ড লাইফ রিলেটেড যেটা পয়েন্ট আছে, এটা শুধুমাত্র কিন্তু সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে নয়, এটা প্রত্যেকটা সাবজেক্টে আপনার এই টপিকটা রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট আমরা কী করবো, প্র্যাকটিক্যাল এবং লাইফ রিলেটেড, কানেক্টেড টু রিয়েল লাইফ। আমরা বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করে আমরা যখনই ছাত্রদেরকে শেখাবো তখন তারা জিনিসটা বুঝতে পারবে। যেমন সোশ্যাল সায়েন্সে বিশেষ করে আমরা গভর্নমেন্ট, যেমন পলিটিক্যাল সায়েন্স যখন পড়াই তখন গভর্নমেন্ট সম্বন্ধে তার কি ধারণা, এই ধারণা তাকে প্র্যাকটিক্যালি তাকে জিনিসটাকে বুঝাতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাটা আসলে কি,
আমাদের এই যে আমরা এই যে নাগরিক হিসাবে আমাদের গণতান্ত্রিক কতটুকু মূল্যবোধ রয়েছে, কতটুকু দায়িত্ব কর্তব্য রয়েছে, সেটা তাকে প্র্যাকটিক্যালি আমরা তাকে খুব ভালো করে জিনিসটাকে বোঝাতে পারবো। রিসোর্সেস জিনিসটা কি বা ইকোনমি কি, এইগুলা তাকে প্র্যাকটিক্যালি আমরা যদি তাকে বুঝাই এবং যে বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করে যখনই আমরা তাকে জিনিসটা বুঝাবো, তখন সে খুব তাড়াতাড়ি জিনিসটাকে বুঝতে পারবে। তারপর হচ্ছে কি স্যার, প্রবলেম সলভিং, অ্যাড্রেসে সোশিয়াল ইস্যু অ্যান্ড এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা সবসময় কি করব, সামাজিক যে ইস্যু যেগুলো আমাদের দাঁড়াচ্ছে, এই ইস্যুগুলোকে আমরা কি করব, আমরা একটা সোশিয়াল ইস্যু যেগুলো আছে এগুলোকে অ্যাড্রেস করব এবং ক্রিটিক্যাল থিঙ্কিং যাতে ডেভেলপড হয় সেই ব্যাপারে আমরা কি করব, এনকারেজ করব। আগে বলেছিলাম যে সমাজবিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা, তো এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো। তো ইন সিম্পল ওয়ার্ড যদি আমরা সবগুলোকে একসঙ্গে বলি তাহলে কি বলতে পারি, যে সোশিয়াল সায়েন্স হেল্প স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড সোসাইটি, সমাজ সম্বন্ধে জানবে, লার্ন ফ্রম দ্য পাস্ট, অতীতকাল থেকে সে শিখবে, লাইভ রেসপন্সিবিলিটি ইন দ্য প্রেজেন্ট, বর্তমান সময়ে তার কি ভূমিকা রয়েছে, তার কি রেসপন্সিবিলিটি রয়েছে এটা সে জানবে, এবং প্রিপেয়ার ফর দ্য ফিউচার, এবং ভবিষ্যতে তার জন্য সে প্রিপেয়ার হবে। এটা হচ্ছে নেচার অফ সোশ্যাল সায়েন্স।